বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আজকে আমরা যেটা করবো সেটা হলো সামান্তরিক সূত্রের যে প্রয়োগ। আগের ক্লাসে আমরা নৌকার অঙ্ক করেছিলাম, নদীতে, স্রোত বিশিষ্ট নদীতে নৌকার অঙ্ক করেছিলাম। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বৃষ্টির অঙ্ক। বৃষ্টির অঙ্ক কিরকম, আমি একটা অঙ্ক আগে লেখি, তারপরে বুঝাচ্ছি। এক বালক আট মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে পড়ন্ত বৃষ্টির মধ্য দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। বৃষ্টির সাথে কত কোণে ছাতা ধরলে বালক বৃষ্টিতে ভিজবে না। আমি আরেকবার এই অঙ্কটা একটু বলে দেই। এক বালক 8 মিটার পার সেকেন্ড বেগে খাড়াভাবে পড়ন্ত বৃষ্টির মধ্য দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। বৃষ্টির সাথে কত কোণে ছাতা ধরলে বালক বৃষ্টিতে ভিজবে না। আমরা এই অঙ্কটা এখন সমাধান করব। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাকে আগে বুঝতে হবে কিছু কথা, যে কথাগুলো না জানলে অঙ্ক শুধু সমাধানই করতে পারবো, পরবর্তীতে অঙ্ক যদি একটু ঘুরিয়ে দেওয়া হয় তাহলে আর আমরা পারবো না। তো অঙ্কটা কিভাবে সমাধান করব দেখি আগে। মনে করো এক বালক এই দিকে দৌড়াচ্ছে, এই দিকে কত বেগে দৌড়াচ্ছে? 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। এক বালক আনুভূমিক বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তো বৃষ্টি পড়তেছে উপর থেকে নিচের দিকে। এটা হলো 8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়তেছে, উপর থেকে নিচের দিকে বৃষ্টি পড়তেছে। তাহলে ছাতা ধরবে কোন দিকে, সেটা এই জায়গায় সামান্তরিক সূত্র ব্যবহারের মাধ্যমে আমরা বের করতে পারি। তোমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হলো এই জায়গায় সামান্তরিক সূত্র ব্যবহার করা যায় কিনা। দেখো, যদি এইটাকে আমি মূলবিন্দু ধরি তাহলে এই বিন্দুর দিকে একটা ভেক্টর আসতেছে, আবার এই বিন্দু থেকে আরেকটা ভেক্টরের দিকে যাচ্ছে। এই জায়গায় সামান্তরিক সূত্র ব্যবহার করা যায় না। কেন যায় না? কারণ কি? কারণ সামান্তরিক সূত্র ব্যবহার করা হয় এই ক্ষেত্রে যেখানে এক বিন্দু থেকে দুইটা ভেক্টর দুই দিকে চলে যাবে। তাহলে এই বিন্দু থেকে দুইটা ভেক্টর দুই দিকে চলে যায়নি, তাই এই জায়গায় সামান্তরিক সূত্র ব্যবহার করা যাবে না। এইবার তাহলে কি করব? দেখো, বালক যখন সামনের দিকে যাচ্ছে, আমার চারপাশে বা বালকের চারপাশে বাতাস কোন দিকে যাবে সেটা আমাকে দেখতে হবে। খেয়াল করে বুঝে শুনে বলো। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার চারদিকে কি আছে? বাতাস। আমার চারদিকে বাতাস আছে, এটা সবাই জানে, তোমরাও জানো। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি বৃষ্টি উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে আমার হাতে একটা ছাতা আমি এভাবে বরাবর ধরে রাখবো, যাতে করে বৃষ্টি আমাকে না ভিজায়। তাহলে আমার ছাতাটা থাকবে খাড়া উপরের দিকে, অর্থাৎ যেই দিক থেকে বৃষ্টি আসতেছে সেই দিকে। এইবার একটু খেয়াল করো, আমি যখন এইভাবে হাঁটবো, হাঁটার সময় তোমরাও খেয়াল করে দেখবা, এখন সামনে বর্ষাকাল, তোমরা দেখতে পাবা যে হাঁটার সময় আমরা দেখতে পাই যে আমার হাতের ছাতাটা একটু সামনের দিকে বাঁকা হয়ে থাকে। যদি কেউ বৃষ্টিতে দৌড়ায় তাহলে দেখা যায় ছাতা এভাবে ধরা, মাথার উপরে কোনো ছাতা নেই, তারপরেও সে বৃষ্টিতে ভিজে যায় না, অর্থাৎ তার মাথাটা বৃষ্টিতে ভিজে না। কেন?
কারণ যে দিক থেকে বৃষ্টি আসে সেই দিকে ছাতাটা ধরে রাখা হয়। এই জায়গায় কি ঘটনা ঘটবে খেয়াল করো, কেন বৃষ্টিটা এই দিকে বেঁকে আসে। আমি যখন সামনের দিকে দৌড়ায় যাব, আমার চারপাশের বাতাস কি করবে, পিছনের দিকে যাবে। আমি যদি 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে দৌড়াই, তাহলে আমার সাপেক্ষে বাতাসও 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে দৌড়াবে। তাহলে আমার বেগ বা বালকের বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই দিকে বাতাসের বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। বালকের বেগ যদি ডান দিকে 10 মিটার পার সেকেন্ড হয়, বাম দিকে বাতাসের বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। এইবার এই জায়গা থেকে বৃষ্টি উপর থেকে নিচের দিকে নামতেছে, উপর থেকে নিচের দিকে নামতেছে 8 মিটার পার সেকেন্ড বেগে। কত বেগে? 8 মিটার পার সেকেন্ড বেগে। এইবার প্রশ্ন হলো, স্টুডেন্টরা আমাকে যেটা করে, স্যার আগে তো বৃষ্টি এই পর্যন্ত ছিল, এখন বৃষ্টি নিচের দিকে নামিয়ে দিলেন, তার মানে বৃষ্টি ঢুকে যাবে মাটির ভিতরে। না, আমি যদি ছাতা এই জায়গায় ধরি, এই জায়গা থেকে যদি আমি লেভেল হিসেব করি, তাহলে এটা আনুভূমিক আর এটা উলম্ব, এখান থেকে নিচের দিকে উলম্ব। যে কোনো জায়গায় এই বিন্দুটা ধরা যায়। তাহলে এই জায়গায় এইবার একটু খেয়াল করে দেখো, এটা হলো বাতাসের বেগ আর এটা হলো বৃষ্টির বেগ। তো বৃষ্টি যদি বাতাস না থাকতো, বাতাস যদি একদিকে প্রবাহিত না হতো, তাহলে বৃষ্টি খাড়া এই দিকেই পড়তো। কিন্তু বাতাস যেহেতু একদিকে প্রবাহিত হচ্ছে, তাহলে বৃষ্টিটা খাড়া পড়তে পারবে না। বৃষ্টিটাও কি করবে, একটু বেঁকে যাবে। কোন দিকে বেঁকে যাবে? তাহলে বৃষ্টি খাড়ার দিকে যাওয়ার কথা, কিন্তু বাতাস তাকে এদিকে ধাক্কা দিচ্ছে, তাহলে বৃষ্টিটা বেঁকে যাবে এই দিকে। এটা আমরা কিভাবে পাবো? দেখো, এটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর। এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে আর। এই দুইটা ভেক্টরের লব্ধি কি? আর। এবার বৃষ্টিটা পড়বে এই বরাবর। তো বৃষ্টি এই বরাবর পড়বে মানে কি? বৃষ্টি এই দিক থেকে আসবে, এই বরাবর এসে পড়বে। এবার বৃষ্টি যেই দিক থেকে আসবে, আমাকে ছাতা ধরতে হবে সেই দিকে। বৃষ্টি আসলো এই দিকে, ছাতা যদি ধরে রেখে এই দিকে, বুঝবো না? তাহলে বৃষ্টি যেই দিক থেকে আসবে, আমি সেই দিকেই ছাতা ধরে রাখবো। তাহলে আমাকে এইবার ছাতা ধরতে হবে এই জায়গায়। এইটা হলো ছাতা, এটা হলো বৃষ্টি আসতেছে, তো এইটা হলো ছাতা। আমার কাছে এবার প্রশ্নটা হলো, বৃষ্টির সাথে বৃষ্টি, এইটা ছিল বৃষ্টির দিক, বৃষ্টি পড়তেছে, বৃষ্টির সাথে কত কোণে ছাতা ধরলে, তাহলে এই জায়গায় যে কোণটা হবে, সেই কোণটা আমাকে বের করতে হবে। বৃষ্টির সাথে যেহেতু বলেছে, এই জায়গায় আমাকে কোণটা বের করতে হবে। অর্থাৎ আমি যদি দেখি, বৃষ্টি এই দিক থেকে আসতেছে, আমি এদিকে বাঁকা করে ধরলাম, এইটা হলো বৃষ্টির পরের দিক উলম্ব, আর এইটা হলো ছাতা ধরার দিক। তাহলে আমার সাথে এইটার যে কোণ, সেই কোণটাই আমাকে এখানে বের করতে বলেছে। তাহলে আমরা কি বের করব? এখান থেকে এই থিটাটা বের করব। আমরা এতটুকু বুঝে গেলাম। এইবার ধরবো কিভাবে? আমরা যেটা জানি সেটা হলো, এটা যদি পি ভেক্টর হয়, এটা হবে কিউ আর এটা হবে আর। সামান্তরিক সূত্র আমরা জানি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, পি এবং আর এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এই জায়গায় যদি এটা থিটা হয়, তাহলে অবশ্যই এইটা হবে পি। এটা পি মানে হচ্ছে এইটা পি, আর এটা পি হলে এটা হবে কিউ, এটা কিউ মানে হচ্ছে এটা কিউ। তাহলে আমরা যদি বৃষ্টির বেগকে পি দ্বারা প্রকাশ করি আর বালকের বেগকে কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব থিটা এর মান কত, অর্থাৎ কত কোণে ছাতা ধরতে হবে। প্রশ্ন আছে একটা তোমাদের, সেটা হলো, স্যার এই জায়গায় আমি যদি বর্ধিত করে এই পাশে নিয়ে আসতাম, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে এই কিউ আর পি একই বিন্দু থেকে দুইটা ভেক্টর দুই দিকে যাচ্ছে। আপনি এই জায়গায় কেন সামান্তরিক সূত্র ব্যবহার করলেন না? এর কারণটা হলো, উপর থেকে যে বৃষ্টিটা পড়তেছে, সেই বৃষ্টিটার উপরে বালকের কোনো ধরনের প্রভাব নাই।
বালক চাইলেও বৃষ্টিকে ধাক্কা দিয়ে একদিকে সরাতে পারবে না। যেহেতু বৃষ্টির ফোঁটাটা বাতাসের মধ্য দিয়ে পড়তেছে, তাই বাতাস চাইলে এই বৃষ্টির ফোঁটাকে একদিকে সরিয়ে দিতে পারবে। অর্থাৎ বৃষ্টির উপরে বাতাসের একটা প্রভাব আছে। যেমন ছিল স্রোতযুক্ত নদীতে নৌকা চালানোর সময় স্রোতের কারণে নৌকা অন্যদিকে বাঁকা হয়ে চলে যেতে পারে। নৌকার বেগের উপর স্রোতের একটা প্রভাব ছিল, আর এই জায়গায় বৃষ্টির উপরে বাতাসের একটা প্রভাব আছে। আর এই জন্য আমরা এই জায়গায় বৃষ্টি আর এই জায়গায় বাতাস, এই দুইটা ভেক্টর ধরে সামান্তরিক সূত্রের মাধ্যমে লব্ধি বের করব। যে লব্ধিটাকে পিছনের দিকে বর্ধিত করলে দেখা যাবে ছাতাটা এই পাশে ধরতে হবে, আর এই ছাতার সাথে বৃষ্টির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। এবার এটা হলো বেসিক কথা। আমরা যখন অঙ্ক করব তখন খুব সহজে করে ফেলবো। কিভাবে করে ফেলবো এবার একটু দেখাই। বেসিক কথাগুলো বললাম। এবার এইখানে এই অঙ্কগুলোর জন্য এটা যদি ছাতা হয় এটাকে থিটা ধরবো, আর এটাকে ধরবো পি। এটা হলো 8 মিটার পার সেকেন্ড, আর এটা হলো বালকের বেগ কিউ, এটা হলো 10 মিটার পার সেকেন্ড। আমরা বের করব থিটা, লিখবো এভাবে। এখানে এ জায়গায় কিন্তু সামান্তরিক সূত্র ব্যবহার করা যায় না, আমি কিন্তু বারবার বলতেছি। সামান্তরিক সূত্র এই পাশে ব্যবহার করেছিলাম, আর এটাকে আমরা এখন কাজে লাগাচ্ছি আমাদের সুবিধার জন্য। তাহলে আমরা দেখবো বৃষ্টির বেগ P ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড, বালকের বেগ Q ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা বুঝতে পারতেছি এই পর্যন্ত 90 ডিগ্রি সবাই জানি। আনুভূমিকের সাথে উলম্বের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর এই জায়গায় আমরা বের করবো থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। সূত্র কোনটা হবে আমরা জানি, tan theta equal to q sin alpha divided by p plus q cos alpha। তোমরা খেয়াল করেছো tan theta is equal to q sin alpha divided by p plus q cos alpha। এই জায়গায় থিটা ইকুয়াল টু লেখা যায় tan ইনভার্স, এই অংশটা এখানে থাকবে। আমরা একবার মান বসিয়ে দিয়েছি। q এর মান হলো 10, sin আলফার মান হলো 90 ডিগ্রি। একইভাবে নিচে লিখলাম 8 প্লাস 10 cos 90 ডিগ্রি। তোমরা জানো cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তাহলে এই অংশটা বাদ যাবে। sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, 10 এর সাথে গুণ করলে 10ই হবে। আর এই জায়গায় থিটা ইকুয়াল টু, যদি আমি এটাকে tan ইনভার্স করে দেই, 51.34 ডিগ্রি। লিখবো কিভাবে তোমরা লিখবা, বৃষ্টির সাথে 51.34 ডিগ্রি কোণে ছাতা ধরলে বালক বৃষ্টিতে ভিজবে না। তার মানে যদি বৃষ্টির সাথে আমরা 51.34 ডিগ্রি কোণে ছাতা ধরি, তাহলে বালক বৃষ্টিতে ভিজবে না। একেবারে সহজ অঙ্ক, বুঝলে বেসিক কথাগুলো আগে ভালো করে বুঝে রাখবা, তারপরে হচ্ছে এই অঙ্কগুলো করবা। যদি বেসিক কথাগুলো না বুঝো তাহলে কিন্তু পারবা না। আমি একটা কথা বলে দেই, এখানে বৃষ্টির সাথে বলা হলো যদি বলে আনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরলে, তাহলে প্রশ্নটা হবে এইরকম, এই ভূমির সাথে ছাতার অন্তর্ভুক্ত কোণ কত। আমরা যেহেতু উলম্বের সাথে কোণ বের করেছি এই জায়গায় 51.34 ডিগ্রি, তাহলে আমরা আনুভূমিকের সাথে কত কোণে ছাতা ধরতে হবে সেটা কিন্তু সহজেই বের করতে পারি। আর সেই জায়গায় আমরা জাস্ট করে দেব কি 90 ডিগ্রি মাইনাস 51.34 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 51.34 ডিগ্রি করে দিলেই শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি একই রকম আরেকটা অঙ্ক দিব তোমাদের, সেই অঙ্কটা তোমাদের করতে হবে। HW এই জায়গায় বালকের জায়গায় দিলাম বালিকা, এই জায়গায় দিলাম 6, এই জায়গায় দিলাম 7, দৌড়াচ্ছি।
ছাতা ধরলে বালিকা বৃষ্টিতে ভিজবে না। একই অঙ্ক, বাসায় বসে বসে করবা, সহজ অঙ্ক, ক্যালকুলেশনটা যেন অবশ্যই ঠিক হয়। এবার আমি আরেকটা অঙ্ক দিচ্ছি। এখানে তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি আমি, অঙ্কটা একটু মনোযোগ দিয়ে দেখো। একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, স্থির পানিতে নৌকার বেগ 20 কিলোমিটার পার আওয়ার, খারাপ হবে পরন্ত বৃষ্টির বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। নৌকায় অবস্থিত একজন যাত্রী বৃষ্টির সাথে কত গুণে ছাতা ধরলে যাত্রী বৃষ্টিতে ভিজবে না। মাঝি নদীর প্রস্থ বরাবর নৌকা চালাচ্ছিল। মাঝি কোন বরাবর নৌকা চালাচ্ছিল? নদীর প্রস্থ বরাবর। মানেটা কি? যদি এইটা একটা নদী হয়, এই দিকে স্রোতের বেগ হলো 12 কিলোমিটার পার আওয়ার, আর নৌকা চালাচ্ছে এইদিকে নৌকার বেগ, শুধুমাত্র নৌকার বেগ হলো 20 কিলোমিটার পার আওয়ার। শুধুমাত্র নৌকার বেগ কত? 20 কিলোমিটার পার আওয়ার। এইবার তোমরা সবাই জানো, যদি নদীতে স্রোত থাকে আর নৌকা যদি ওই নদীতে চালানো হয়, তাহলে নৌকা যেই দিকে চালানো হচ্ছে নৌকা সেই দিকে যাবে না। তাহলে নৌকা কোন দিকে যাবে? নৌকা যাবে এই দিকে। আর এই দিকে যাওয়ার সময় নৌকার একটা লব্ধি বেগ পাওয়া যাবে। নৌকার কি বেগ পাওয়া যাবে? লব্ধি বেগ পাওয়া যাবে। সেই লব্ধি বেগের মানটা তোমরা জানো সবাই, আর লব্ধি বেগের মানটা কত? আর তো লব্ধি বেগ পাওয়া গেলে পরে নৌকা একদিকে যাচ্ছে, আবার উপর থেকে বৃষ্টি পড়তেছে, তারপরে আমাদের কোনটা বের করতে হবে। এই জায়গায় অঙ্কটা একটু বড় করে দিয়েছি, কারণ হচ্ছে প্রথমে আমাদের ধরে নিলাম এটা পি, আর এটাকে ধরে নিলাম কিউ, তাহলে আমরা পাবো হচ্ছে লব্ধি আর। তারপরে আমাদের কোনটা বের করতে হবে। কি লিখবো এখানে? লিখে নেই এখানে P equal to 12 কিলোমিটার পার আওয়ার, Q equal to 20 কিলোমিটার পার আওয়ার। বলো এই জায়গায় আলফা এর মানটা কত? অবশ্যই নদীর প্রস্থ বরাবর যেহেতু নৌকা চালানো হচ্ছে, তাহলে আলফা এর মান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো, আমরা জানি r equal to root over p square plus q square plus 2pq cos alpha। এই জায়গায় আলফা এর মান 90 ডিগ্রি হওয়ার কারণে এই সম্পূর্ণটা হয়ে যাবে 0। এই জন্য আমি সম্পূর্ণটা লিখবো না, আমি শুধু লিখবো 12 স্কয়ার প্লাস 20 স্কয়ার। এটার মানটা কত হয় সেটা আমরা দেখি। এই জায়গায় মানটা হয় 23.32 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইটা হলো নৌকার বেগ। এইবার উপর থেকে বৃষ্টি পড়তেছে, এইবার অঙ্কটা হলো আগের মতোই, আগে যেভাবে অঙ্ক করেছি ঠিক একইভাবে লিখবো। আবার tan theta equal to q sin alpha divided by p plus q cos alpha, বা theta equal to tan inverse q sin alpha divided by p plus q cos alpha। যেহেতু আগে একবার পি কিউ ব্যবহার করেছি, তাই আমরা এবার দিব কিউ প্রাইম, পি প্রাইম, এখানে দিব কিউ প্রাইম। আর আগের বার আলফার মান যা ছিল এই জায়গায় আলফার মান তাই হবে, কারণ বৃষ্টি পড়তেছে উপর থেকে আর নৌকা যাচ্ছে আনুভূমিক বরাবর, মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এটা কি আমরা চেঞ্জ করলাম না? তোমরা আমাকে বলো এই জায়গায় পি এর মান কত ধরবো? পি এর মান হবে বৃষ্টির বেগ, উপর থেকে নিচের দিকে পড়তেছে যে বৃষ্টির বেগ 10 কিলোমিটার পার আওয়ার। এই জায়গায় কিউ এর মান কত হবে? এই জায়গায় কিউ এর মান হবে, আমরা এখানে যে লব্ধিটা পেয়েছি সেই লব্ধিটা 23.32 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার আমরা মানটা বসিয়ে দিব জাস্ট। থিটা ইকুয়াল টু tan ইনভার্স, এই জায়গায় কিউ এর মান হলো 23.32 sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই 10 প্লাস 23 cos 90 ডিগ্রি।
এই জায়গায় ক্যালকুলেশনটা একটু করো, আমি তোমাদের করে দিচ্ছি। (66.79 ডিগ্রি) 66.79 ডিগ্রি, তার মানে হচ্ছে বৃষ্টির সাথে 66.79 ডিগ্রি কোণে যদি ছাতা ধরা হয় তাহলে বালক বা ওই যাত্রী বৃষ্টিতে ভিজবে না। কথা আশা করি বুঝাতে পেরেছি। তারপরে তোমাদের একটা এসডব্লিউ দেই, এসডব্লিউ দেওয়ার পর আমরা নতুন টপিকে চলে যাব। এই জায়গায় নদীতে স্রোতের বেগ চেঞ্জ করে দিলাম 14, স্থির পানিতে নৌকার বেগ দিয়ে দিলাম 30, আর বৃষ্টির বেগ দিয়ে দিলাম 16 কিলোমিটার পার আওয়ার। এখানে যদি নদীর প্রস্থ বরাবর না বলা হয়, এখানে বলা থাকতে পারে মাঝি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছিল। মাঝি স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছিল, তার মানে এই জায়গায় আলফার মান হবে 60 ডিগ্রি। পরে আলফা এর মান এখানে আমি লিখি নাই, আলফা প্রাইম ইকুয়াল 90 ডিগ্রি ছিল। পরের আলফা এর মান যদি তোমরা প্রাইম দাও এই জায়গায় কিন্তু 90 ডিগ্রি থাকবে, তাহলে প্রথমটা হয়ে যাবে এই জায়গায় 60 ডিগ্রি। আগের অঙ্কটাতে দুইটাই ছিল 90 ডিগ্রি। আজকে এ পর্যন্তই, পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা পরের লেকচার শুরু করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।